হ্যালো, হ্যালো, হ্যালো। কেমন আছো সবাই? নমস্কার। কালকে সারা দিনটাই সোনাঝুরি হাটেই কাটিয়ে দিলাম। আজকে চলো পুরো শান্তিনিকেতনটা ভালো করে ঘুরে দেখা যাক। সো ওয়েলকাম টু র‍্যাড মুভস। লেটস গো। সকালবেলা রেডি হয়ে আর অর্ডার করে দিয়েছিলাম 2 প্লেট লুচি ছোলার ডাল আর 1 প্লেট প্যানকেকস। বাড়িতে ছোলার ডাল বানালে ঠিক যেরকম দেখতে হয় একদম ওরকমই দেখতে এই ছোলার ডালটা। চলো লুচি দিয়ে একটু খেয়ে দেখি। বাহ, খুব ভালো খেতে তো, একদম বাড়ির মতন, প্রপারলি ফ্লাফি আর থিক, আর ওপর থেকেও পরিমাণ মতন মেপল সিরাপ ছড়ানো আছে। একটু খেয়ে দেখি কিরকম। হুম, একদম অথেন্টিক প্যানকেক যেরকম খেতে হয় ঠিক সেরমই। চলো ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার বেরোই। আজকে সারাদিন অনেক জায়গায় ঘুরতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। দেখি কোথায় কোথায় আজকে তোমাদেরকে নিয়ে যেতে পারি। এখানেও জ্যাম দেখো। যাকগে, পৌঁছে গেছি আমরা। আজকের দিনের শুরুটা করছি আমরা একটি শক্তিপীঠ দিয়ে। এসে গেছি আমরা বোলপুরের কঙ্কালীতলা মন্দিরে। মন্দিরের বাইরেই অনেকগুলো দোকান আছে, তার মধ্যেই একটা থেকে ফুল প্রসাদ সব কিনলাম, জুতো ওখানেই রাখলাম। তাহলে চলো ভেতরে যাওয়া যাক এবার। বেশ ভালোই তো ভিড় দেখছি। কোথায় গিয়ে কিরকম লাইনে দাঁড়াতে হবে সেটা একটু দেখি। কঙ্কালীতলার মন্দির হলো 51টি শক্তিপীঠের মধ্যে একটি। মা সতীর কোমর মানে ওয়েস্ট অর্থাৎ কঙ্কাল এখানে এসে পড়েছিল, সেইখান থেকেই নাম হয় কঙ্কালীতলা। এই মন্দিরের ভেতরে কিন্তু মাটি বা পাথরের বানানো কোনো মূর্তি নেই, আছে মা কালীর একটা ছবি, আর সেই ছবিটাকেই পুজো করা হয়। চলো, পুজো দেওয়াও হয়ে গেছে, এবার মন্দিরের বাইরেটা একটু ঘুরি। মন্দিরের ক্যাম্পাসটা কিন্তু প্রচুর বড়, তাহলে দেখি কি কি আছে। এই বোলপুরে যেখানেই যাই না কেন চারিদিকে এত গাছপালা, এত গাছপালা, মনটা নিজে থেকেই ভালো হয়ে যায়। এতদিন পর এত গ্রিনারি আর এত ভেজিটেশন দেখে সত্যি সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। চলো দেখি। একটা গাছের তলায় এই দিদা তেলে ভাজা পাঁপড় সব ভাজছে। মাকে বললাম একটা পাঁপড় কিনি, মাও বললো কিনে নিতে, তাই এই পাঁপড়টা কিনে খেলাম। ভালোই ছিল খেতে। সকালবেলা অনেকটা ব্রেকফাস্ট করে বেরিয়েছি তো, না হলে এই দোকানটা থেকেই কচুরি তেলে ভাজা সব কিনে খেতাম। এবারের মতন খালি আলুর চপই খেলাম। ভালো ছিল খেতে কিন্তু খুব। চলো, আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। টোটো দাদাকে জিজ্ঞাসা করলাম নেক্সট স্পট কোথায়। খুব আনএনথুজিয়াস্টিক ভাবে বলল খোয়াই নদীর ভিউ পয়েন্ট। কে জানি কেন, চলো যাই দেখি। পৌঁছে গেছি খোয়াই নদীর ভিউ পয়েন্ট। আচ্ছা, তাহলে এই জন্যেই টোটো দাদা এত স্যাড হয়ে এই জায়গাটার কথা বলছিল। সত্যি স্যাড। একটা নদী যখন আর নদী থাকে না, তার থেকে দুঃখের আর কি থাকতে পারে বলো। খারাপ তো লাগছিল একটু এই জায়গাটায় এসে, কিন্তু ঠিক আছে, যতটুকু দেখতে পেলাম তাই ভালো। এই মাছ ধরতে দেখলেই না আমারও ইচ্ছে করে একটা ছিপ নিয়ে আর বসে পড়ি। আচ্ছা, তোমরা কখনো কেউ মাছ ধরেছো? কমেন্ট সেকশনে একটু বলো তো আমাকে। আচ্ছা, এখান থেকে না আমরা আরেকবার যাচ্ছি সোনাঝুরি হাটে। কালকে একটা জিনিস নিতে একটু ভুল হয়ে গেছিল, ওটাই একটু চেঞ্জ করাতে যাচ্ছি আর কি। চলো টুক করে ঘুরে আসি। কালকে যতক্ষণ শান্তিনিকেতনে ছিলাম পেটে সেরম খাবার ছিল না, তাই এই জিনিসটা খাওয়ার ইচ্ছে থাকলেও সাহস হয়নি। কিন্তু আজকে যখন আবার সেই চলেই এলাম, তাই ভাবলাম খাই না এটা।
মাকেও বললাম, মা রাজি হয়ে গেল। তাই চলে এলাম কামরাঙা মাখা কিনবো বলে। কামরাঙা, আবার অনেকে এটাকে স্টার ফল নামেও চেনে। এটা কিন্তু আমাদের ওদিকেও পাওয়া যায়, আমি দেখেছি অনেক, কিন্তু কখনো খাওয়ার সুযোগ হয়নি। শান্তিনিকেতন আসার আগে থেকেই আমি দেখে রেখেছিলাম যে সোনাঝুরি হাটে এইরকম একটা জিনিস পাওয়া যায়। তখন থেকেই ভেবেছিলাম এটা খাবো তো বটেই। এটা বেসিক্যালি কামরাঙা, পেয়ারার আমরা কেটে তার মধ্যে মশলাপাতি আর লঙ্কার পেস্ট, কাসন্দি দিয়ে ভালো করে জমিয়ে কষিয়ে মাখা একটা জিনিস। দাদাকে বলেছিলাম অল্প করে ঝাল দিতে, কিন্তু জানি না দাদা কি করেছে। চলো খেয়ে দেখি কিরকম হয়েছে। আমার ক্যামেরা হ্যান্ডেলিংটা মোটেই এখনো সড়গড় হয়নি। বাবা খেয়ে রিয়াকশনটা দেওয়ার আগেই আমি ক্যামেরাটা সরিয়ে ফেললাম। যাকে দেখতে না পেলেও শোনো বাবার রিয়াকশনটা। ঝালটা ভালোই দিয়েছে বুঝতে পারছি, কিন্তু এত ভালো খেতে হয়েছে কি বলবো, খুব সুন্দর খেতে। লাল মাটির দেশ, দ্য ল্যান্ড অফ দ্য রেড সয়েল, বীরভূম। এই জায়গাটার বীরভূম নাম হওয়ার পেছনে 2-3টে থিওরি আছে। কেউ বলে এটা হলো বীর পুরুষদের ভূমি, তাই বীরভূম। আর কেউ বলে সাঁওতালি ভাষায় বীর শব্দটার অর্থ হচ্ছে জঙ্গল, আর এটা হচ্ছে জঙ্গলের দেশ। যেতে যেতে টোটো দাদা হঠাৎ করে হাইওয়ে থেকে বাদিকে জঙ্গলের একটা রাস্তা নিয়ে নিল। পুরো রাস্তাটা এরকম লাল মাটি। আমি জিজ্ঞাসা করলাম, কি গো, কোথায় যাচ্ছি? দাদা বলল, এখন আমরা যাচ্ছি আমার কুঠির। সুসেন মুখার্জি বীরভূমের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তার একটাই ভিশন ছিল যে যেসব ছেলেরা নিজেদের বাড়ি ছেড়েছে ব্রিটিশদের সাথে লড়াই করবে বলে, তাদের মাথার ওপরে একটা ছাদ, যতটা সম্ভব খাবার আর ব্রিটিশদের থেকে একটু সেফটি প্রোভাইড করবেন। 1927 সালে তিনি বানিয়ে ফেললেন আমার কুঠির, যেটা 3 বছর সাকসেসফুলি হাজার হাজার ফ্রিডম ফাইটারদের রেফিউজ প্রোভাইড করে। কিন্তু তারপর ব্রিটিশরা এই জায়গাটা খুঁজে ফেলে, আর সুসেন মুখার্জি ওয়াজ বিহাইন্ড দ্য বার্স। স্বাধীনতার পর আমার কুঠির একটি কোঅপারেটিভে পরিণত হয়, যেখানে বীরভূমের রুরাল হ্যান্ডিক্রাফটের হাব তৈরি হয়। আমার কুটিরের হ্যান্ডলুমটা ভালো করে ঘুরলাম, তারপরে কয়েকটা ছবিও তুললাম। তখন টোটো দাদা হঠাৎ করে বলল, চলো আমার সাথে একটা জায়গায় নিয়ে যাই। আমি বললাম, কোথায়? টোটো দাদা বলল, চলোই না। আমি বললাম, ঠিক আছে চলো। প্রায় অনেকটা হেঁটে হেঁটে গেলাম এই জঙ্গলের রাস্তাটার মধ্যে দিয়ে। তারপরে টোটো দাদা বলে, ওই দেখো, যে কোপাই নদীটার ওই অবস্থা দেখে এলে, সেটার এখানে কত জল দেখো। আর সত্যি কত সুন্দর লাগছে এখান থেকে। আমার কুটিরে একটা ক্যান্টিন টাইপের জায়গাও আছে। কোপাই নদীটা দেখে এসে ওইখানে গেলাম। আমরা কেউই সেরকম কিছু খাইনি। মা বাবা একটা কফি নিল, আর আমি খেলাম এই আইসক্রিমটা। ভালো লেগেছে খেয়ে বেশ। আচ্ছা, আর একটা ছোট্ট ট্রিভিয়া দিই। এই আমার কুটির জায়গাটার সাথে রবীন্দ্রনাথের ডাইরেক্ট কোনো সম্পর্ক না থাকলেও 1922 সালে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের ইনভিটেশনেই কিন্তু শান্তিনিকেতনে আসেন, আর তখনই তার দেখা হয় সুসেন মুখার্জির সাথে। আর সেই দেখা সাক্ষাতের পরই সুসেন মুখার্জি ডিসাইড করেন যে সে এই জায়গাটি বানাবেন। চলো এবার এখান থেকে বেরোই। আমাদের নেক্সট স্টপ হচ্ছে সুরুল রাজবাড়ি। এই যে প্রাসাদের মতন বড় বাড়িটা, এর অনেকগুলো নাম আছে। সুরুল রাজবাড়ি, সুরুলিয়া রাজবাড়ি, সরকার বাড়ি, বড় বাড়ি। আর এই এতগুলো নামের পেছনে লুকিয়ে আছে 300 বছরের ইতিহাস। তাহলে চলো ভেতরে যাই।
সেঞ্চুরির একদম স্টার্টিং এর দিকে নীলপুর বর্ধমান থেকে ভারতচন্দ্র সরকার বলে একজন ভদ্রলোক নিজের গুরু বাসুদেব ভট্টাচার্যর কাছে থাকবেন বলে এই বোলপুরে চলে আসেন। তারপর উনি এখানেই থেকে যান। ওনার নাতি শ্রীনিবাস সরকার বড় হয়ে নামী ব্যবসায়ী তৈরি হন। ওনার ওঠা বসা ব্রিটিশদের সাথে ছিল। পরবর্তীকালে উনি এই জমিটি কিনে এখানে এই পেল্লাই বাড়িটি তৈরি করেন, যেটার নাম পরবর্তীকালে গিয়ে পড়ে সরকার বাড়ি কিংবা সুরুল রাজবাড়ি। ভালো লাগে মাঝে মাঝে ইতিহাসকে জানতে, ইতিহাসকে ছুঁতে, ইতিহাসের পায়ে পা মিলিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। চলো, রাজবাড়ি ঘোরা হয়ে গেছে, তাহলে এবার আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রামের দিকে। এসে গেছি সৃজনী শিল্পগ্রামে। জানি না কেন, কিন্তু এখানে দাঁড়িয়েই বুঝতে পারছি ভেতরটা খুব সুন্দর হবে, খুব আর্টিস্টিক হবে, আর খুব ভালো লাগবে দেখে। চলো ভেতরে যাই। আবার সেই ছবি কেন নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবি কেন নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে পছন্দ করে কয়জনা, পছন্দ করে তোমার ঘরে বাস করে কাদা হাই তোর জানো না, তোমার ঘরে বাস করে কাদা হাই তোর জানো না, তোমার ঘরে পছন্দ করে কয়জনা, তোমার ঘরে পছন্দ করে কয়জনা। কি অপূর্ব সুন্দর লাগছে, যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই সৌন্দর্য, সেই দিকেই ট্যালেন্ট, সেই দিকেই দুর্দান্ত আর্টিস্ট্রি। চলো ভেতরটা যাই এবার। ওই যে তখন বলছিলাম না বীরভূমের বীরেদের কথা, সেই সব বীর পুরুষদের সম্মান জানিয়ে স্কাল্পচার তৈরি করা এখানে। কি সুন্দর! এই সাঁওতালি ফোক ডান্স শান্তিনিকেতনের যে কতটা স্পেশাল একটা এলিমেন্ট, সেটা তো এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝতেই পেরেছো। সেইটারই একটা স্কাল্পচার এখানে তৈরি করে রেখেছে, আর সেটা কত সুন্দর, কি মিষ্টি। সানসেটটা গৌতম বুদ্ধের এই গোল্ডেন মূর্তিটাকে এত ভালো করে কমপ্লিমেন্ট করছে, খুব সুন্দর লাগছে। আরে মা দুর্গা, কি সুন্দর! যেদিকেই তাকাচ্ছি এটাই আমার রিয়াকশন, কি সুন্দর! আমি না এইরকম জায়গায় এসে খুব পজিটিভ ফিল করি যখন আমি দেখি যে এত ট্যালেন্টেড মানুষরা এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। খুব ভালো লাগে আমার। আশা করছি তোমাদের সবারও ভালো লাগছে এগুলো দেখে। যদি ভালো লাগছে একটা লাইক করো, আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের সব থেকে বেশি ভালো কোন জায়গাটা লাগলো। শিল্পগ্রাম থেকে বেরিয়ে গেছি আমরা। এবার আমাদের শান্তিনিকেতনের শেষ স্পট
বিশ্বভারতী ক্যাম্পাস। চলো যাওয়া যাক। চলো এসে গেছি বিশ্বভারতী। যাই, প্রথমে মিউজিয়ামটা ঘুরে আসি। ভেতরে তো ক্যামেরাটা নিয়ে যেতে পারবো না, তাই যতটুকু সম্ভব ততটুকু তোমাদেরকে দেখাই, আবার বাইরে বেরিয়ে পুরোটাই দেখাবো। চলো। মিউজিয়ামের ভেতরে প্রচুর ইনফরমেশন আছে। রবীন্দ্রনাথের লেটার্স আছে, রবীন্দ্রনাথের ইউজ করা জিনিস যেগুলো প্রিজার্ভ করা গেছে সেইগুলো, আর যেগুলো প্রিজার্ভ করা যায়নি তার ডুপ্লিকেটস, সব কিছু আছে। অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো মিউজিয়ামটা। চলো এবার বাকিটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই এবার। কবিগুরু নাকি বিশ্বভারতীতে থাকাকালীন একটা বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে গেছিলেন, তাই ওনার একাধিক বাড়ি আছে এখানে। চলো দেখি। উত্তরায়ণ, পেছনে উদীচী, সামনে পুনশ্চ, শ্যামলী, আর ওটা হলো কোণার্ক। কবিগুরুর 5টি বাড়ি। কবিগুরু দুটো একদম সেম 1933 হাম্বার কিনেছিল 1938-এ মনে হয়। একটা রাখা ছিল জোড়াসাঁকোতে, আর একটা উনি বিশ্বভারতীতে ইউজ করতেন, সেইটাই এখানে রাখা আছে। চলো, বিশ্বভারতীও ঘোরা হয়ে গেল মনে হয়, এবার এখান থেকে বেরোবো। আমার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে এসছে, সেই জন্যই মনে হয় ক্যামেরাটা এরকম করে কাঁপছে। যতটুকু করতে পারি করি এই ফোন দিয়ে, তারপর মায়ের ফোনটা চাইবো ভিডিও করার জন্য। এটা যে সে বট গাছ নয়, সহজ পাঠের প্রথম পাতায় যে বট গাছটা আছে এটা সেটা। বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই অনেকগুলো বাড়ি আছে যেখানে ফ্যাকাল্টিরা থাকে, এটা তার মধ্যেই একটা। তাহলে আমরা কেন দেখতে এসেছি? কারণ এটা হলো প্রতীচী। কার বাড়ি জানো? আর সবার শেষে দেখলাম উপাসনা গৃহ। এটাই আমাদের লাস্ট স্পট ছিল। তাহলে আজকের মতন আর এবারের মতন শান্তিনিকেতন ঘোরা শেষ হলো। তাহলে চলো এবার হোমস্টের দিকে যাওয়া যাক। একটু রেস্টও তো করতে হবে নাকি, কালকে আবার বাড়ি ফেরা। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।